আজকে প্রথম ক্লাসে প্রথম থেকে উপস্থিত ছিল ঝিলমিল। আজকেও ইরানের পাশে লাস্ট বেঞ্চে বসেছে। কিন্তু ক্লাস শুরু হওয়ার পর থেকে একটা অদ্ভুত জিনিস তার নজরে আসছিল। বারিশ ক্লাসে ঢোকার পর থেকে অনবরত ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। প্রায় 10 মিনিট কেটে গেল, অথচ সে ফোন থেকে চোখ সরাচ্ছে না। গভীর মনোযোগ দিয়ে ফোনে কি যেন একটা দেখছে, আর ওর কপাল সামান্য কুঁচকে আছে। বারিশের এই অন্যমনস্কতা ঝিলমিলের বেশ অবাক করলো। সে কৌতূহল চোখে রাখতে না পেরে পাশে বসা বান্ধবীর দিকে একটু ঝুঁকে ফিসফিসিয়ে বলল, কি করছে উনি ফোনে? ইরার খাতা থেকে কলমটা তুলে ঝিলমিলের দিকে তাকিয়ে মৃদু আওয়াজে জবাব দিল, তুই আর আমি তো একই সাথে। আমি কিভাবে জানবো বল? তবে উনি প্রতিদিনই এমন করেন। ক্লাসে এসে প্রথম কয়েক মিনিট ফোনে কি যেন চেক করেন, তারপর ফোন রেখে ক্লাস শুরু করেন। ইরানের কথা শেষ হতে না হতেই বারিশ ফোনটা লক করে টেবিলের উপর রেখে দিল। গভীর গলায় সবার রোল কল করতে শুরু করলো। নাম ডাকার পর শেষ হতে বারিশ রেজিস্ট্রেশন খাতা বন্ধ করে টেবিলের উপর আলতো করে চাপ দিয়ে বসলো। লাস্ট ক্লাসে যা পড়েছিলাম সেখান থেকে এখন কয়েকজনকে কিছু প্রশ্ন করব। কথাটা শোনা মাত্র ঝিলমিলের বুকের ভেতরটা ধক করে উঠল, যেন আত্মা হাতে নিয়ে বসে রইল সে। টেবিলের নিচে হাত দুটো শক্ত করে মুঠো করে মনে মনে অনবরত দোয়া করছিল, সৃষ্টিকর্তা আজ যেন ওর দিকে স্যারের নজর না পড়ে। এসব পড়া ধরা ঝামেলা থেকে আজ যেন কোনো মতে বেঁচে যায় ঝিলমিল। কিন্তু ঝিলমিলের মনে আকুতি বোধহয় ওপরওয়ালা পর্যন্ত পৌঁছালো না। ক্লাসে কয়েকজনকে সাধারণ কিছু প্রশ্ন করার পর বারিশের তীক্ষ্ণ দৃষ্টি এসে থামলো ঠিক ঝিলমিলের মুখের উপর। শীতল আর আদেশসূচক কণ্ঠে সে বলল, ঝিলমিল স্ট্যান্ড আপ। বুক ধরপড়ানির সামনে নিয়ে ধীরে পায়ে উঠে দাঁড়ালো ঝিলমিল। বারিশ সরাসরি ঝিলমিলের চোখের দিকে তাকিয়ে প্রশ্নটা ছুড়ে দিল, ক্যান ইউ এক্সপ্লেইন দ্য ডিফারেন্স বিটুইন আর participle and an infantile duels experience, and here is a dangling medial. সুবহানাল্লাহ। মনে মনে আওড়ালো ঝিলমুল, কারণ এটা জীবনেও পারে না। কিছুটা পারলেও এই মুহূর্তে সম্পূর্ণ গুলিয়ে গেছে। সাজিয়ে গুছিয়ে বলা তো তার পক্ষে সম্ভব না। মূর্তির মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল মেয়েটা। ক্লাস বাকি সখন গোল গোল চোখে ওর দিকে তাকিয়ে আছে। বেশ কয়েক সেকেন্ড পর হওয়ার পর বারিশ খাতা কাটা লাল কলমটা আঙুল ঘেরাতে ঘেরাতে বলো, কি হলো বলো? চুপ করে রইল ঝিলমিল। মাথা নিচু করে ইরানের দিকে ইশারা করলো। ইরা মাথা নাড়িয়ে বোঝালো সেও পারে না। আই অ্যাম ওয়েটিং ঝিলমিল। ঝিলমিল জড়সড় গলায় বলল, মনে নেই। বারিশের চেহারায় কোনো অভিব্যক্তি পরিবর্তন হলো না। দাঁড়িয়ে থাকো। আল্লাহ ও আল্লাহ, তুমি মেয়ে জাতিরে পেট মোটা ভোটকা বুড়ি স্বামী দিও, তাও এমন অত্যাচারী সিদ্ধ কল্লা মার্কা স্বামী দিও না। ঠিক তখনই সামনের বেঞ্চে থেকে এক চশমাওয়ালি মেয়ে আয়নায় হুট করে হাত তুলে অতি উৎসাহী এক নরম গলায় বলে উঠল, স্যার আমি পারি এটা, আমি বলবো। বিরক্ত হলো ঝিলমিল। এটা এটা আর নতুন কি? ক্লাসে এই মেয়েটা সবসময় স্যারের সামনে ন্যাকা ভাব ধরে। নিজেকে কিভাবে অতিরিক্ত ফ্যাকাশে আনা যায় সেই চেষ্টা যত সব পারেও যখন। আর বলে লাভ নেই, বসে থাকো বারিশ। চশমাওয়ালি মেয়ের দিকে তাকিয়ে বলল, স্যারের এই সোজাসাপটা উত্তরে আনায়ার মুখটা মুহূর্তের মধ্যে ছোট হয়ে গেল। তার এমন অবস্থা দেখে ইরা আর ওদের গ্রুপের পেছনে বসা কয়েকজন আর নিজেদের চেপে রাখতে পারলো না। তারা মুখ চেপে ফিক করে হেসে দিল। ঝিলমিলও ওদের হাসি দেখে নিজের ঠোঁটের কোণে হাসিটা কোনো রকম চেপে রাখলো। বারিশ আরও কয়েকজনকে বিভিন্ন বিভিন্ন পড়া দিল। সবাই মোটামুটি সঠিক উত্তর করতে পেরেছে, শুধুমাত্র রোদ্দুর ছেলেটা বাদে। সে ঝিলমিলের গ্রুপেরই, যদিও তাদের সহজ প্রশ্নে করেছিল। ইরানকেও সহজ প্রশ্ন করেছিল একদম পানির মতো। ঝিলমিলের এটা ধরনে ফাটাফাট বলে দিত, কিন্তু তাকে এমন একটা ধরে ক্লাসে বুঝিয়ে মতো প্রতিভা নেই। তোমাকে আমি আরেকটা কোশ্চেন ধরবো, পারলে বসিয়ে দেব। স্যারের কণ্ঠে কানে আসতে ভাবনা থেকে বের হলো ঝিলমিল, জি স্যার বলুন। সিকুয়েলিন আর হ্যাড রিসার্চ দ্যাট কলেজ হোয়েন দ্য বিন র্যাঙ্ক। এখানে গ্রামীণকে এটা কোথায়, এর রুলটা তা কি বলা হয়? ঝিলমিল ঠোঁট নাড়িয়ে বলল না। উত্তর দিয়ে খুব কনফিউশনে পড়ে গেল। সিকুয়েলিল আর হ্যাড, এর আগেই পরে আসা চক্করটা সম্পূর্ণ গোলমোল ঠেকলো। সে মাথা নিচু করে আবারও চুপ থেকে দাঁড়িয়ে রইল, পারবে না। বারিশের কণ্ঠে কানে আসতে মাথা নিচু রেখেই দুপাশে মাথা নাড়া ঝিলমিল, স্যার আমি বলি। আনায়া দাঁড়িয়ে সঠিক উত্তর বলে ফেলল। বারিশ হাত শক্ত করে
মুষ্টিবদ্ধ করে ফেললো। দাঁত চেপে বলল, গুড বসো। ঝিলমিলকে একে একে কয়েকটা প্রশ্ন করলো বারিশ, কিন্তু একটাও সঠিক উত্তর করতে পারলো না। পুরো ক্লাসে দাঁড়িয়ে পরপর আরও কয়েকটা ক্লাস যাওয়ার পর টিফিনের ঘন্টা বাজতে ঝিলমিলিরা মেধা, রোদ্দুর, শুভসহ কয়েকজন মিলে একসঙ্গে ক্যান্টিনে গিয়ে বসলো। কথা পিঠে কথা চলার মাঝেই মেধা হঠাৎ আইসক্রিমের চামচ হাতে রোদ্দুরের দিকে চোখ সারু করে তাকালো। আচ্ছা রোদ্দুর, ইংলিশ ক্লাসের স্যার আজ তোকে যে প্রশ্নটা ধরেছিল ওটা তো সেই দিন লাইব্রেরিতে বসে তুই নিজেই আমাকে বুঝিয়ে দিয়েছিলি, অথচ আজ ক্লাসে পারলি না কেন রে? রোদ্দুর থমকে গিয়ে এক পলক ঝিলমিলের দিকেই তাকালো। মেয়েটা আইসক্রিম খাওয়ার চরম ধ্যানে মগ্ন, ঠোঁটের চারপাশে সামান্য আইসক্রিম লেগে আছে। সেই দিক থেকে চোখ সরিয়ে নিয়ে রোদ্দুর খুব স্বাভাবিক গলায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো। এমনি রে, হঠাৎ মাথায় আসছিল না। হয়েছে, আর ঢং করতে হবে না। ঝিলমিল একা ক্লাসে দাঁড়িয়ে থাকবে সেটা সহ্য হবে না বলেই তুই ইচ্ছে করে ভুল উত্তর দিয়ে ওর পাশে দাঁড়িয়েছিলি। সত্যি না? মুহূর্তের মধ্যে ঝিলমিল আর ইরানের আইসক্রিমটা খাওয়া বন্ধ হয়ে গেল। ঝিলমিল চোখের পাতা ছোট করে সন্দেহ ভাজন দৃষ্টি রোদ্দুরের দিকে চেয়ে বলল, তুই সত্যি এজন্য দাঁড়িয়েছিলি নাকি? দূর, ওই একদম ফালতু বকছে। রোদ্দুর থম থর মতো খেয়ে গেল। তোর জন্য আমি সাপ সাদ করে স্যারের কাছে বাঁশ খেতে যাব নাকি? কথাটা শেষ করে রোদ্দুর টেবিলে তলা দিয়ে শুভকে কষে একটা চিমটি কাটলো। ঝিলমিল আর কথা বাড়ালো না, আবার আইসক্রিমের মনোযোগ দিল। রোদ্দুর প্রসঙ্গ বদলে ঝিলমিলকে উদ্দেশ্য করে শুধালো, জারিফ ভাইয়া কি তোকে আর ডিস্টার্ব করেছিল? আবার আইসক্রিমের চামচ আটকে গেল ঝিলমিলের। সে আর ইরার চৌকিতে একে অপরের দিকে তাকালো। তার মানে কলেজে ঝিলমিলের বিয়ের খবরটা বন্ধুদের কেউ এখনো টের পায়নি। ঝিলমিল নিজেকে সামলে নিয়ে হালকা গলায় বলল, না, ডিস্টার্ব করার সাহস পাবে কোথায়? সামনে যদি আবার কোনো ঝামেলা করে সোজা আমাকে বলবি। রোদ্রুর বেশ সিরিয়াস ভঙ্গিতে বলো, তোকে বলে তুই কি করবি? মেরে তক্তা বানিয়ে দেব। রোদ্দুরের বীরপূর্ণ সংকল্প শুনে ঝিলমিল সহ পুরো টেবিল হাসি ফেটে পড়লো। যার বাপ সেই দিকেও আমাদের সবার সামনে এসে বলেছিল ছেলে আমার রাতে এ- এখনো ডিম লাইট জ্বালিয়ে ঘুমায়, একা শুতে পারে না, সে নাকি আবার সিনিয়রদের মারবে। শুভ কথায় লাল হয়ে গেল রৌদ্রের মুখখানি। তুই মুখটা একটু বন্ধ করবি? ঝিলমিল ওর কিন্তু একদম বানিয়ে বানিয়ে বলছে, আমি মোটেও অতটা ভীতু নাই। তুমি একদিন কলেজে আসোনি কেন জাহানারা? হঠাৎ পেছন থেকে ভেসে আসা পুরুষালী কণ্ঠে গ্রুপের সবাই চমকে উঠে তার পাশে তাকালো। হালকা আকাশি রঙের ফুল হাতা শার্ট পরা ফাহিম মীর দাঁড়িয়ে আছে। কলেজে আইসিটি টিচার তিনি। স্যারকে দেখে তাড়াহুড়ি করে উঠে দাঁড়ালো ঝিলমিল। ভদ্রতা হাসি হেসে বলল, স্যার, একটু অসুস্থ ছিলাম। ফাহিম স্যারের মুখে চিন্তার ছাপ ফুটে উঠল, কি হয়েছে? এখন শরীর ঠিক আছে তো? জি স্যার, এখন একদম ঠিক আছে। আচ্ছা, কোনো বিষয়ে সমস্যা হলে আমাকে জানিও। অবশ্যই স্যার, জানাবো। ফাহিম মীর মৃদু হেসে মাথা নাড়িয়ে সামনের দিকে হেঁটে চলে গেল। ঝিলমিলও একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বন্ধুদের আড্ডায় নিজের জায়গায় গিয়ে বসলো। কিন্তু কয়েক কদম যাওয়ার পরে যেন কিছু একটা মনে পড়ে গেল ফাহিম স্যারের। তিনি থমকে দাঁড়িয়ে পেছনে ফিরে আবার ডাকলেন, ঝিলমিল, একটু শোনো। ঝিলমিল চট করে উঠে ফাহিম স্যারের কাছে এগিয়ে গেল। তুমি কি আইসিটি কোথাও প্রাইভেট পড়ছো? কৌতূহলী চোখে শুধালো ফাহিম। না স্যার, পড়ছি না, তবে আমরা ফ্রেন্ডরা সবাই মিলেই কোথাও পড়ার কথা ভাবছি। তুমি চাইলে আমার কাছে পড়তে পারো। ঝিলমিল কিছুটা অবাক হয়ে বলল, সত্যি স্যার? আপনিও ব্যাচ পড়ান নাকি? না, ব্যাচ পড়ায় না, তবে তুমি পড়তে চাইলে আমি পড়াবো। আচ্ছা স্যার, আপনাকে জানাবো। ঠিক আছে, সাবধানে থেকো। টেক কেয়ার। স্যার চলে যেতে ঝিলমিল আবার ফিরে এলো টেবিলে। সে বসতে না বসতেই রুদ্র উৎসুক আর কিছুটা শক্ত গলায় বলল, কি বলো রে ফাহিম স্যার তোকে? বলো আইসিটি প্রাইভেট পড়তে চাইলে উনি নাকি আমাদের পড়াবে। ঝিলমিল স্বাভাবিক গলায় বলল, তুই কি বললি? বললাম জানাবো। রৌদ্রের চোখের কোণে দুটো কেমন যেন বদলে গেল। তাতে পরিষ্কার স্যারের প্রতি ক্ষোভ। স্যারের যাওয়ার পথের দিকে গম্ভীর মুখে চেয়ে রইল সে। ক্লাস শেষে বাড়ি ফিরেছিল বারিশ আর ঝিলমিল। গাড়ি চলছিল আপাতত আপন গতিতে। বারিশের এক হাতে স্টিয়ারিং, অন্য হাতে গিয়ারে স্থির। পাশে বসা ঝিলমিল, তুমি কি কিছু বলবে? গাড়িতে ওঠার পর থেকে ঝিলমিলকে ছটফট করতে দেখে বারিশ শুধালো। ঝিলমিল একটু দ্বিধা নিয়েই তাকালো। বললাম, বলো। বলতাম, বলবো।
আইসিটি প্রাইভেট পড়ার দরকার ছিল। আর স্যার এসে বললেন তার কাছে চাইলে পড়তে পারি। বারিশের চোখের দৃষ্টি রাস্তা থেকে সরালো না। একদম নির্বিঘ্ন গলায় শুধালো, কোন স্যার? আমাদের যে আইসিটি ক্লাস নেন, ফাহিম স্যার। সব শব্দ দুটো শেষ হওয়ার আগেই বিকট শব্দে ব্রেক কষলো গাড়িটা। পিচ ঢালা রাস্তায় চাকা ঘর্ষণে থমকে দাঁড়ালো ধাতব শরীরটা। ঝাঁকুনিতে সামনে ঝুঁকে পড়লো ঝিলমিল। বারিশ ধীরে সুস্থে গাড়ি নিউট্রালের আনলো। তারপর ঝিলমিলের দিকে ঘুরলো। কার কাছে পড়বে? ঝিলমিল নিজেকে একটু সামনে নিয়ে বলল, ফাহিম স্যার। কেন? তুমি তাকে কি বলেছো? বলেছি জানাবো। তাকে বলে দিয়ে তুমি পড়বে না? বারিশের এই হঠাৎ একতরফা সিদ্ধান্তটা মেনে নিতে পারলো না ঝিলমিল। কেন? উনি এক ভালো আইসিটি পড়ান। আমি পড়তে চাই। আমি নিষেধ করেছি। আমি পড়তে চাই। আমি নিষেধ করেছি বললাম তো। কিন্তু ঝিলমিলের যুক্তি দেখানোর সুযোগ দিল না বারিশ। এক নিমিষে তার হাত গিয়ে চেপে বসলো ঝিলমিলের ইউনিফর্মের কলারের উপর। হ্যাঁচকা টানে ওকে নিজের বুকের নিকট টেনে নিয়ে এসে- এলো সে। গলার কাছে কাপড়ের টান লাগতেই নিঃশ্বাস আটকে গেল ঝিলমিলের। আতঙ্কে দুহাত চেপে ধরেছে স্বামীর শার্ট। বারিশের তপ্ত শ্বাস আছড়ে পড়েছে ওর মুখের উপর। গলার স্বর অত্যন্ত নিচু চাপা রেখে বলল, আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। আই হ্যাভ ফেরবিডেড ইউ অ্যান্ড দ্যাট অ্যান্ড অফ ইট। আমার কথা অমান্য করার দুঃসাহস একদম দেখাবে না। আর এরপরে যদি কোনো দিন আমার সিদ্ধান্তের বাইরে যাওয়ার চেষ্টা, তোমার মস্তিষ্কে যতগুলো নিউরন খরচ হয়েছে তার প্রতিটার জন্য তুমি আফসোস করবে। বারিশের মুখে তপ্ত বাতাস আছড়ে পড়েছে ঝিলমিলের থরথর করে কাঁপা গালে। হাত পা এক মুহূর্তে অবশ হয়ে এলো। আতঙ্কে তোলপাড়ে করেছে বুকের ভেতরটা। এই লোক তো তাকে বিয়ে করতে চায়নি। দাদিমা যখন ফুপির পালিয়ে যাওয়ার খবর জানিয়ে ঝিলমিলকে বিয়ে পিড়িতে বসানো আকুতি করেছিল, ক কি না বলেছিল এই মানুষটা। অমন বিরক্ত আর অনাগ্রহ মুখ ফিরিয়ে নিয়েছিল। অথচ বিয়ের পর কাজী সাহেবের সামনে কবুল শব্দটা উচ্চারণের পর থেকে যেন এক আচরণ রূপ ধারণ করেছে সে। কিভাবে একটা মানুষ বিয়ের পর গিরগিটির মতো এভাবে রং বদলে ফেলে, মাথায় ঢুকছে। বারিশের বরফ শীতল কণ্ঠে প্রশ্নের ঝিলমিলের ভাবনা সুতোই ছিল। ঝিলমিলের গলার ভেতরটা শুকিয়ে কাঠ। ভয়ে মেঘ থেকে মিনমিন করে নিজের অসহায়ত্ব প্রকাশ করলো সে। আমি আইসিটি কিছুই বুঝি না। টিউশন না নিলে এক্সামে কি লিখবো? বারিশের দৃষ্টি ঝিলমিলের মধুরাঙা চোখ দুটোয়। ভয় বিস্ময়ে মেয়েটা সে হ্যাজেল মনি জোড়া বড় বড় করে তাকিয়ে আছে তার দিকে। বারিশের থমথমে চেহারা কঠিন ভাবটা সে সামান্য নরম হলো, কিন্তু অধিপত্যে কোনো কমতি রইল না। আমি পড়াবো। ঝিলমিল স্তব্ধ হয়ে চেয়ে রইল। সামান্য সাহস কুড়িয়ে আগের মতোই কাঁপা কাঁপা স্বরে বলে উঠল, আপনি আপনি তো ইংরেজি শিক্ষক। আমি সব পারি। সব শেখাবো তোমায়। স্বরবর্ণ থেকে শুরু করে জীববিজ্ঞানের একদম শেষ অধ্যায় পর্যন্ত প্রতিটা সাবজেক্টের ওপর প্রাইভেট টিউটোরিয়াল দেব। তবু অন্যের ওপর নির্ভর করা চলবে না। তোমার শিক্ষক একাই সেটা বারিশ। আমার গ্রুপে তো বিজ্ঞান নেই। বারিশ আর কিছু ঝিলমিলকে আগে জায়গায় বসিয়ে দিয়ে গাড়ি স্টার্ট করলো। এদিকে ঝিলমিলের স্পন্দন বাইম মাছের মতো লাফাচ্ছে। শেহরিয়ানের বাড়ির সামনে এসে গাড়ি থামলো বারিশ। গাড়ি থেকে নেমে চৌধুরী বাড়ির গেটের সামনে নিজের বাবাকে দেখতে পেল ঝিলমিল। আলতাফ সাহেব নিশ্চয় কোনো কাজে এদিকে এসেছিল। এদিক পর বাবাকে দেখে ঝিলমিল একটু এগিয়ে যেতে চাইলো, কিন্তু তার আগে শক্ত আর নিষ্ঠুর আঙুল থাবা বসালো তার কবজিতে। কিছু বুঝে ওঠার আগেই অজগজের মতো পেঁচিয়ে বারিশ তাকে প্রায় টেনে হিঁচড়ে গেটের ভেতর নিয়ে যেতে লাগলো। পেছন থেকে ঝিলমিলের আকুল কণ্ঠ ভেসে এলো, আরে ছাড়ুন, আব্বুর সাথে অন্তত দুটো কথা বলতে দিন। কিন্তু যুবক সে কথায় কান দেওয়ার প্রয়োজন বোধ করলো না। ওদিকে নিজের চোখের সামনে জামাইয়ের এমন অপমানজনক ব্যবহারে আলতাফ সাহেবের ফর্সা মুখটা মুহূর্তে কালো হয়ে উঠল। ক্ষোভ সামলাতে না পেরে তিনি চিৎকার করে উঠলেন, অসভ্য, অভদ্র, এক নম্বরে বেয়াদব একটা। তোর কপালেও যেন এমন মেয়ে জামাই জোটে। শব্দগুলো বারিশ আর ঝিলমিলে দুজনের কানে স্পষ্ট পৌঁছালো। ঝিলমিল কিছুটা অসন্তুষ্ট গলায় ফিসফিস করে বলল, আব্বু কিন্তু ওই অভিশাপ দিচ্ছে। বেশ হবে তখন। আপনার নিজের মেয়ের জামাই যখন আপনার সাথে এমন ব্যবহার করবে তখন টের পাবেন। বারিশ এবারও কোনো জবাব দিল না। থমথমে মুখে বাসার ভেতরে ঢুকে সোজা বেডরুমে চলে গেল। সুইচ অন করে এসি ছেড়ে বিনা বাক্য চলে যাওয়ার শাওয়ার নিতে নিতে ওয়াশরুমে।
ঝিলমিল আর দেরি না করে কলেজে ইউনিফর্মটা বদলে একটা ঢিলেঢালা টি শার্ট আর প্যান্ট পরে নিল। এখন শুধু বারিশ ওয়াশরুম থেকে বের হওয়ার অপেক্ষা। সে বের হলেই সে নিজে ফ্রেশ হতে ঢুকবে। ঘরে একা দাঁড়িয়ে থাকতে সকলে ঘটনাগুলো একের পর এক মাথার ভেতর ঘুরপাক খেতে লাগলো তার। সকালে জোর করে তাকে দিয়ে রান্না করানো, ক্লাসে একের পর এক প্রশ্ন ধরে দাঁড় করিয়ে রাখা, গাড়ির ভেতরে সেই আচরণ, সবশেষে নিজের বাবার সাথে এই জঘন্য ব্যবহার। আসলে লোকটা এতটা চরম বেয়াদব। নইলে গুরুজনদের সাথে কেউ এমন করে? ঝিলমিল ভালো মেয়ে বলেই একে সহ্য করা যাচ্ছে, নইলে এর কপালে মেয়ে তো দূর কথা, জিনও জুটতো না। ভাবতে ভাবতে রাগে গজগজ করতে করতে সে ওয়াশরুম বন্ধ করে সামনে গিয়ে দাঁড়ালো। খুব তার ইচ্ছে করছে এই মুহূর্তে কাঠের দরজাটা ভেঙে ভেতরে ঢুকে লোকটার নাক বরাবর শক্ত একটা ঘুষি বসিয়ে দিতে। যে ভাবা সেই কাজ। ডান হাতটা মুষ্টিবদ্ধ করে বাতাসে তুলে ফেলল সে। দরজাকে বারিশের মুখ কল্পনা করে পূর্ণ শক্তিতে মারল এক ঘুষি। কিন্তু এমন কিছু হলো যা ঝিলমিল খারাপ স্বপ্নেও ভাবেনি। লক খুলে ওয়াশরুমের দরজাটা আচমকায় ফাঁক হয়ে গেল, আর ঝিলমিলের শেষ সজোরে নিশান ভেদিয়েও ঘুষিটা গিয়ে সোজা বিঁধল সদ্য শাওয়ার নিয়ে বেরিয়ে আসা বারিশের ঠিক নাক বরাবর। উফ! ঘটনা আকম্পিত বিদ্যুৎ স্পৃষ্টের মতো পা দুটো পিছনে এলো ঝিলমিল। ভয়ে বুক টিকপিক করে লাগলো তার। অপরাধীর মতো দুটো হাত উপরে তুলে দু পা মাথা নাড়াতে নাড়াতে বলল, আমি দেইনি। না মানে, আপনাকে মারতে চাইনি আমি। কথাটা শেষ করতেই পারল না ঝিলমিল। বারিশের মুখের দিকে তাকিয়ে তার গলা আওয়াজ পুরোপুরি আটকে গেল। বারিশ এক চুলও নড়ল না। না সে চিৎকার করে আরো না রাগে ফেটে পড়ল। ডান হাতটা নাকে ছুঁয়ে এক দৃষ্টিতে অবাক আর শীতল চোখে তাকিয়ে রইল ঝিলমিলের দিকে। স্বামীর এমন দৃষ্টি মেয়েটার শরীরে শক্ত যেন জমে বরফ হয়ে গেল। আমাকে মারবেন না প্লিজ। সব সব দোষ আপনার নাককে। মানে আমি কেন ওই সময় বের হতে গেলাম? বারিশ নাক থেকে হাত সরিয়ে দেখলো তার আঙুলের ডগায় ডগায় লাল এক ফোঁটা রক্ত লেগে আছে। বাঁ হাতে ধরা তোয়ালে দিয়ে সে আলতো করে রক্তক্রণ সেটা মুছে ফেল সোফার উপর। তারপর ধীরে পায়ে দু হাত করে এগোতে শুরু করলো ঝিলমিলের দিকে। ভয়ে শিউরে উঠে পিছনে যেতে লাগলো ঝিলমিল। পেছোতে পেছোতে পিঠে গিয়ে ঠেকলো বেডরুমের শক্ত দেওয়ালে। প প্লাস্টার লাগবে নাকি আইস প্যাক এনে দেব? বিশ্বাস করুন, আমি তো শুধু বাতাসকে মানে ওয়াশরুমের দরজাকে ডেমর দেখাচ্ছি। ভীতু লুকাতে না পেরেই অসংলগ্ন ভাবে যা মুখে এলো তাই বলে ফেললো সে। বাড়ির থমকালো গিয়ে একদম ঝিলমিলের ইঞ্চিখানেক দূরত্বে। তারপর দুই হাত ঝিলমিলের ওপর দুই পাশের দেওয়ালে রেখে পুরোপুরি নিজের ছায়া নিচে বন্দি করে ফেলো কিশোরীকে। মাথাটা সামান্য নিচু করে ঝিলমিলের চোখের গভীরতা দৃষ্টি ফেলে ফিসফিস করে বলে উঠল, দরজাকে ডেমো দেখাচ্ছিলে তাই না? হ্যাঁ। ঝিলমিল এখন ঠিক কোথায় তাকাবে কিছুই বুঝে উঠতে পারছে না। লোকটার চোখের দিকে সরাসরি তাকানো বিন্দুমাত্র সাহস তার নেই। আবার বারিশের আপদ মস্তক উদম শরীর দেখে লজ্জায় তার কান লাল হয়ে আসছে। নিচের দিকে তাকাতেও আবার অন্য মুসিবত। কোমরে জড়ানো তলেটা বেশ ঢিলেঢালা ভাবে বাঁধা আছে। একটু নড়াচড় হলেই যদি খুলে যাচ্ছি। লজ্জায় আর আতঙ্কে ঝিলমিল শক্ত করে চোখ দুটো বন্ধ করে ফেললো। বেশ কিছুক্ষণ এভাবে কেটে গেল। বারিশ গরম নিঃশ্বাসের ছোঁয়া এখনো পাচ্ছে সে। স্পষ্ট বুঝতে পারছে লোকটা নড়েনি, এখন ঠিক আগের জায়গাতেও দাঁড়িয়ে আছে। হালকা ঠোঁট ভিজিয়ে অবশেষে চোখ মেলালো ঝিলমিল। তারপর ধীরে ধীরে মাথাটা একটু উপরে তুলতেই বুকটা মোচড় দিয়ে উঠল তার। মানুষটা নাকের উপর পা দিয়ে তখনও সারু ধারায় রক্ত গড়াচ্ছে। ঠোঁট দুটো আপনা আপনি ফাঁক হয়ে গেল তার। কিছু না ভেবে সে নিজের ডান হাতটা উপরে তুলে স্বামীর নাকে সেই রক্ত দাগ ছুঁয়ে ফেললো। রক্ত বের হয়ে গেছে তো দেখি ভুল শোধানোর আকতি সে নিজের হাত দিয়ে বারিশের নাক থেকে রক্ত মুছে দিতে লাগলো। কিন্তু এভাবে মুছে লাভ নেই, রক্ত পড়া বন্ধ হচ্ছে না। আতঙ্কে আর অপরাধে ঝিলমিল হাত তখন কাঁপছে। সে আর এক মুহূর্তেও দেরি না করে বারিশকে টেনে পাশে বিছানায় বসিয়ে দিয়ে দৌড়ে গিয়ে ড্রয়ার থেকে ফার্স্ট এইড বক্স টেনে নিয়ে এলো। খুব সাবধানে একটা কটন বাট বার্সে আয়োডিন নিয়ে বারিশের নাকের ক্ষতে লাগিয়ে দিতে দিতে ফিসফিস করে বলে উঠল, নিঃশ্বাস ঠিক মতো নিতে পারছেন? থাকার কষ্ট হতে হবে না, একটু পরে ঠিক হয়ে যাবে। সরি, আমি সত্যি বুঝতে পারিনি। ঝিলমিলের সত্যি খুব খারাপ লাগছে। সে তো তখন এমনি এমনি ভাবছিল, সত্যি সত্যি নাক ফাটাতে একদম চায়নি। ক্ষতস্থানে ঔষধ লাগানো শেষ করে তারা
তারই ফার্স্ট এইচের বক্সটা গুছিয়ে রাখতে গেল সে। তখনই গম্ভীর গলায় থমথমে স্বরে ভেসে এলো বারিশের নির্দেশ, এসব করে লাভ নেই, গিয়ে আমার কাপড়গুলো ধুয়ে শাওয়ার নিয়ে দ্রুত রান্না করতে যাও। ঝিলমিলের খারাপ লাগাটা উবে গেল মুহূর্তে, মুখটা কালো করে বলল, এখন রান্না করলে রাত হয়ে যাবে, খিদে পেয়েছে। বাসায় যা রান্না হয়েছে সেগুলোই খেয়ে নিন। বারিশ আর চোখে কাঠের দৃষ্টিতে তাকিয়ে এক এক করে মেপে বলল, আমি এক কথা বলবো, উম, বারবার বলি না ঝিলমিল, তুমি এমনিতেও আমার মাথা গরম করে দিয়েছো। আমার ইচ্ছে করছে তোমার নাকটা ফাটিয়ে দিতে। ঝিলমিলের এতক্ষণ যেটুকু অপরাধ বোধ হচ্ছিল তার সবটাই মুহূর্তে পানি হয়ে গেল। ভেতরে ক্ষোভ আর রাগটা চড়চড় করে মাথার উপর চড়ে গেল তার। ইচ্ছে করছে আগের মতো আরেকটা সজোরে ঘুষি বসিয়ে দিতে লোকটা সেই লাল হয়ে থাকা নাকের ওপর। বারিশ বেশ হুকুমের সুরেই আবার বলে উঠল, কি হলো? যাও, খিদে পেয়েছে আমার। আমি আমি কাপড় ধুতে পারি না। এসব নিয়ে কথা আগে বলা হয়েছে গেছে। বারিশ অত্যন্ত নির্বিঘ্নার, যেটা পারি না সেটা কিভাবে করব আমি? এবার সত্যি সত্যি অসহায় শোনো ঝিলমিলের স্বর, আজ তো ঠিকই পারো, কথা কম বলে দ্রুত কাজ করো। রাগে ক্ষোভে ভেতরে ভেতরে ফুঁসতে ফুঁসতে ঝিলমিল বাথরুমের দিকে পা বাড়ালো। ইচ্ছে করে সজোরে একটা আছাড় মেরে ওয়াশরুমের দরজাটা লাগিয়ে দিল। বারিশ একটা দীর্ঘশ্বাস ফেলে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। তার ভেজা চুলগুলো এলোমেলোভাবে কপালে ছড়িয়ে আছে। দুহাত দিয়ে চুলগুলো দুভাগে দুপাশে ছড়িয়ে দিল সে। নাকটা এখনো বেশ বাজেভাবে লাল হয়ে আছে। অসভ্য মেয়েটা আরেকটু হলেই আজ নাকের হাড়টাই ভেঙে গুঁড়ো করে দিত। সোফা থেকে একটা স্লিভলেস টি শার্ট টেনে নিয়ে গায়ে জড়ালো সে, আর তোয়ালেটা ছেড়ে পরে নিল একটা ট্রাউজার। হঠাৎ ওয়াশরুমের ভেতর থেকে ভেসে এলো ঝিলমিলের আকাশ বাতাস কাঁপানো তীব্র চিৎকার। তড়িঘড়ি বেগে দরজার কাছে ছুটে গেল বারিশ। দরজার সজোরে থাপ্পড় মেরে উদ্বিগ্ন বলল, কি হয়েছে, চিৎকার করছে কেন? ভেতর থেকে কোনো সাড়া শব্দ নেই। বারিশ আবার দরজার ভারী টোকা দিল ঝিলমিল। দরজা হলো। এবারও কোনো জবাব পেল না বারিশ। দরজার শোল্ডার চার্জ করতে যাবে ঠিক তখনই খট করে খুলে গেল দরজাটা। ভেতরের দৃশ্য দেখে বারিশ হা হয়ে যাওয়ার জোগাড়। ঝিলমিল ভেতরে দাঁড়িয়ে আছে, তার বাঁ হাতে একদম দুটো আঙুল ডগা দিয়ে ঝুলিয়ে ধরে আছে বারিশের স্লেভিন ক্রিন্ট ব্যান্ডেজের আন্ডারপ্যান্ট। মেয়েটা সেটার দিকে তাকিয়ে থেকে ধরা গলায় বলে, এসব করার জন্য বিয়ে ছিলাম আমি, আপনার এসব ধোয়ার জন্য। বারিশ এক মুহূর্তে নির্বাক হয়ে ঝিলমিলের কায়দা আর তার হাতে ঝুলন্ত পোশাকটির দিকে তাকালো। সে ভেবেছিল ভেতরে বুঝি কোনো বড়সড় অঘটন ঘটে গেছে। সে ধীরে সুস্থে হাত বাড়িয়ে ওয়াশরুমের দরজাটা আবার বাইরে থেকে ঠাস করে লক করে দিল। ঠাস করে মুখের উপর ওয়াশরুমের দরজা বন্ধ যাওয়ার পর ঝিলমিল কয়েক সেকেন্ড পাথরের মতো দাঁড়িয়ে রইল। অসভ্য, হিংস্র, পাষাণ একটা ঘৃণা হাতে ধরে রাখা স্লিভিন কাইনি ড্রয় সে জিনিসটার সাথে সাথে লার্নিং ব্যাকেটটা ভেতর ছুঁড়ে ফেলে দিল সে। রাগে সারা শরীর রিরি করছে তার। আয়নার নিজের দিকে তাকিয়ে দেখলো চেহারাটা একদম লাল হয়ে আছে। এই লোকটা তাকে দিয়ে কেন এসব করাচ্ছে? ওয়াশরুমে বেসিনের পাশে রাখা ডিটারজেন্ট আর ফ্যাব্রিক সাবটানের বোতলগুলোর দিকে তাকিয়ে এক মুহূর্তে ভাবলো ঝিলমিল, সে তো জীবনে নিজের জামা কাপড়ও কোনোদিন নিজে কাচেনি, আর আজ তাকে এই জল্লাদের কাপড় ধরতে হচ্ছে। শুধু হলো ঝিলমিলের ওয়াশরুমের অভিযানের প্রথম অধ্যায়। চুলগুলো একপাশে নিয়ে ব্যালকনির পানি ছেড়ে বারিশের প্যান্ট শার্ট টি শার্ট আর বাকি কাপড়গুলো চুবিয়ে দিল। এখানে আজকে পরার পোশাক আর কিছুই আগে জমা ছিল না। ডিটারজেন্টের কৌটাটা ধরে কোনো মাপজোর ছাড়াই এক গাদা পাউডার ঢেলে দিল বালতি পানিতে। মুহূর্তের মধ্যে ফেনা পাহাড় তৈরি হয়ে গেল। নাক ভেঙে দেওয়া উচিত হয়নি, এবারে মাথাটা ফাটিয়ে দেওয়া উচিত ছিল। ফোনের মধ্যে কপাল চুবিয়ে চুবিয়ে আসার মারতে মারতে বিড়বিড় করতে লাগলো ঝিলমিল। বারিশের এক একটা প্যান্ট শার্ট ডলে ডলে সাবান মাখাচ্ছে, আর মনে মনে সেগুলোকে বারিশের ওপর রাগ ভেবেই সমস্ত শক্তি দিয়ে আছাড় মারছে। পানি আর ডিটারজেন্টে পুরো ওয়াশরুমের টাইলস একদম পিছলে হয়ে গেছে। ভারী জিন্সের প্যান্টটা নিংড়াতে নিংড়াতে পিছলে একচোটে পড়তে গিয়েও কোনো মতে বেসিন ধরে নিজেকে সামলে নিল ঝিলমিল। পালে নিশ্চিত এই বয়সে কোমর যাবে তার। পায়ের পাতলা ফেনা লেগে বৃষ্টি অবস্থা। ভেজা আর ভারী প্যান্টটা প্যাঁচ দিয়ে পানির ঝরাতে গিয়েও ঝিলমিলের হাতে আঙুলগুলো ব্যথায় নীল হওয়ার জোগাড়। একটা প্যান্ট আর টি শার্ট নিরাতেই যদি এই অবস্থা হয়,
তবে বাকিগুলো ধোবো কিভাবে? হাত দুটো ঘষে লাল হয়ে গেছে, কাপড়ে জমে উঠেছে ছোট্ট ছোট্ট ঘামের বিন্দু। শেষে কোনো মতে ধোয়া কাপড়গুলো এক এক করে তোয়ালে রাখা হ্যাঙ্গেল আর শাওয়ারের স্ট্যান্ডের ওপর ঝুলিয়ে দিল। পুরো ওয়াশরুমে এখন ফেনা বন্যায় ভাসছে, আর বালিশের ভিজে চপচপে প্যান্ট শার্ট থেকে টপ টপ করে পানি ঝরছে নিচে। দরজা লক করে এক হাতে কোমর ধরে ঝুঁকাতে বাইরে বেরিয়ে এলো ঝিলমিল। চুলগুলো জট পেকে কপালে লেপ্টে আছে, জামা সামলে অংশ ভেজা। সামনের সোফায় ল্যাপটপে কোলে বসে থাকা বারিশের দিকে খুনের চোখে তাকিয়ে ফোঁস করে বলল, হয়েছে শেষ ধোয়া। ঝিলমিলের কথা শুনে সোফায় বসে থাকা বারিশ ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ তুলে তাকালো। ঝিলমিলের ভিজে যাওয়া জামা, উস্কো খুস্কো চুল আর রাগে ফুঁসতে থাকা চেহারার দিকে এক নজর তাকিয়ে ধীরে পায়ে উঠে ওয়াশরুমের দরজা গিয়ে দাঁড়ালো। ভেতরে ফেনার বনাবর শাওয়ারের স্ট্যান্ড থেকে টপ টপ করে পানি ঝরার কারণ দৃশ্য দেখে বারিশের কপাল কুঁচকে এলো। সেখান থেকে মুখ ফিরে ঝিলমিলের দিকে তাকিয়ে বলল, বাথরুমে কি বাতাস বয়, নাকি ওখানেই মাঝরাতে রোদ উঠবে? ঝিলমিল এক মুহূর্তে হা করে তাকিয়ে রইল। মানে হলো বন্ধ বাথরুমে এভাবে জগা খিচুড়ি করে ঝুলিয়ে রাখলে কাপড় শুকানো তো দূরের কথা, কাল সকালে এগুলো থেকে পচা ড্রেনের গন্ধ বের হবে। এতটুকু সাধারণ জ্ঞানও কি তোমার মাথায় নেই? কি করবে এগুলো এখন? ছাদে গিয়ে মেলে দিয়ে আসবে। আপনি মেলে দিয়ে আসুন, এখন তো আবার রান্না করতে হবে। পারবো না। ঝিলমিল থ মেরে কিছুক্ষণ তাকিয়ে থাকলো স্বামীর দিকে। জানতে জানতো বলে লাভ হবে না। সে নিজেই কাপড়গুলো নিয়ে বের হয়ে গেল রুম থেকে। এদিকে কাপড়ের পানিতে পুরো ফ্লোরে ভেসে গেল। ফিরে আসুক, এগুলো বারিশ ওকে দিয়েই মোছাবে। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প শুকনো পাতার নূপুর পায়ে চলবে।